হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারের এমসিকিউর কোশ্চেন সমাধান করাবো এবং এটি ছায়া বইতে, তোমাদের ছায়া বই আছে ছায়া প্রকাশনের সেই বই থেকে অলরেডি পার্ট 1 আমি আপলোড করে দিয়েছিলাম। সেখানে 1 থেকে 12 পর্যন্ত এমসিকিউ ব্যাখ্যা সহকারে সবথেকে সহজ এবং সরল আকারে সমাধান করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আজকে আমি 13 নম্বর থেকে স্টার্ট করব এবং চেষ্টা করব যেই প্রশ্নগুলো বা যেই এমসিকিউগুলো আলোচনা করব প্রত্যেকটা এমসিকিউ সহজ করে ব্যাখ্যা সহকারে তোমাদের বোঝানোর এবং সঠিক উত্তরটা কেন হচ্ছে সেটা এক্সপ্লেন করে দেবো। ওকে, তো আমরা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। ওকে, তাহলে 13 নম্বর প্রশ্নটা দেখে নাও কী আছে। নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িৎ আধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল অপশান এ কমবে, অপশান বি হচ্ছে বাড়বে, অপশান সি একই থাকবে, অপশান ডি শূন্য হবে। কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 13, কোশ্চেনটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। কোশ্চেনটা কী বলেছে কি, নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িৎ আধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলটা কী হবে? আমরা জানি স্থির তড়িৎ বল F = 1/4πε ইন্টু Q1 Q2/r², তাই না? এপসিলনটা কি? এপসিলন হচ্ছে মাধ্যম। ওকে, দুটি যেই মাধ্যম আছে সেই মাধ্যম। তাহলে এখানে দেখে নাও, যদি এপসিলনের মান যদি এপসিলন এপসিলন নট হয়ে যায় তাহলে কী হবে? F = 1/4πε0 ইন্টু Q1 Q2/r², তাই না? আবার এপসিলন = আমরা জানি কি K ইন্টু এপসিলন নট। তাহলে এখানে যদি বসিয়ে দিই এই সমীকরণটায়, তাহলে F = কী পাচ্ছি? 1/4πε0 ইন্টু K ইন্টু Q1 Q2/r²। তাহলে দেখে না, Q1 Q2R যদি ধ্রুবক থাকে অর্থাৎ অপরিবর্তনশীল হয়, তাহলে সেখানে তো বলতে পারি কি F = 1/K, মাধ্যমের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে যে বলছে কোশ্চেনটায় যে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে, তার যখন ধাতব পাত একটা অন্তর্ভুক্ত করা হচ্ছে তার তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল বল কী হবে দেখে নাও। যখন একটা মাধ্যম প্রবেশ করা হবে তাহলে কে এর মান যত বাড়বে এফ এর মান তত কমবে, তাহলে অবশ্যই কী হবে? স্থির তড়িৎ বল কী হবে? কমবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, এটা হবে কি? কমবে। ওকে, তা নেক্সট কোশ্চেন দেখা, নেক্সট 14, কোশ্চেন নাম্বার 14। এটা নিট 2013-তে এসেছিল কোশ্চেনটা। তাহলে কত গুরুত্বপূর্ণ আছে কোশ্চেনটা দেখে নাও। সমপরিমাণ আধানবাহী দুটি স্থির বলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর, এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব হবে। তাহলে মধ্যেকার দূরত্ব কত হবে সেটা বের করতে বলেছি দেখে নাও। আমি ছবিটা আগে আঁকি, তারপরে তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি। এটা আচ্ছা দেখে নাও, প্রথমটা ছবি কী ছিল? প্রথম ছবিটা এখান থেকে এটা হচ্ছে আর দূরত্ব, এটা আর দূরত্ব। আর এখান থেকে যদি আমি দেখাই, এই যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কি? সেই দূরত্ব হচ্ছে ওয়াই। এই দূরত্বটা আছে কি? ওয়াই দূরত্ব। এটা আর, টোটালটা আর, এটা হচ্ছে ওয়াই দূরত্ব। এখানে আর একটা ছবি দিয়েছে, সেটা কি? এখান থেকে একটু করে দিয়ে নামিয়ে দিয়েছে। এবারে এখান থেকে যে দূরত্বটা হবে এর সাপেক্ষে এই যে দূরত্বটা হবে সেই দূরত্বটা আছে কি? y/2। এটা আছে কি? y/2। তাহলে এই পজিশানে এটা হচ্ছে r ড্যাশ, এটাকে r ড্যাশ হলো। তাহলে r ড্যাশ = কত সেটা বের করতে বলেছে। তাহলে কোশ্চেনটাতে এখানে কী আছে? দুটো মানে বলেছে এখানে দুটি ভরকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল সাম্যাবস্থায়
স্মলার। ওকে, কোশ্চেনটা আমি বলছি দেখুন, সমপরিমাণ আধানবাহী দুটি স্থির বলকে সমদৈর্ঘ্য সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হয়েছে। দৈর্ঘ্য দুটো সেম, সমদৈর্ঘ্য সুতো দিয়ে ঝোলানো হয়েছে। ওকে, সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর, স্মলার। সাম্যাবস্থায় এদের মধ্যেকার দূরত্ব স্মলার। তারপরে কী বলছে দেখুন, এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে, এখানে যে ওয়াই ছিল এবার y/2 করে দেওয়া হয়েছে। ওকে, অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব কত হবে, তাহলে এই স্মলারটা কত হবে সেটা বের করতে বলেছে। এবার দেখে নাও, তাহলে এখান থেকে এইটা টোটালটা দূরত্ব কত, সেটা হচ্ছে আর। এখান থেকে এর দূরত্ব কত হবে, এইটুকু দূরত্ব, সেটা হচ্ছে কত দেখে নাও, সেটা হচ্ছে কি r/2। ওকে, r/2। এইটা যদি আমি থিটা ধরে নিই, এটা থিটা, এটা হচ্ছে r/2। এবার দেখে নাও, এটা সাপেক্ষে আমি এখানে ধরে নিলাম। ওকে, এটা তাহলে এর ওজনটা কোন দিকে কাজ করবে, এইদিকে mg। ওকে, mg এদিকে কাজ করবে, তাহলে এইদিকে দেখে নাও, তাহলে এদিকে হচ্ছে বল F হবে। দেখো না, এটা যদি রেজাল্টেন্ট হয় আর এটার সঙ্গে যদি থিটা কোণ করতে হয়, কারণ এস হিসাবে এটা থিটা কোণ হবে। তাহলে দেখে নাও, এখান থেকে যদি আমরা ট্যান থিটা বের করি, তাহলে অতএব ট্যান থিটা = লম্ব বাই ভূমি। তাহলে এর সঙ্গে অ্যাঙ্গেল করে দেখে নাও, এটার সঙ্গে অ্যাঙ্গেল করেছি mgর সঙ্গে, তাহলে mgর সঙ্গে অ্যাঙ্গেল করলে এটা কী হবে, তাহলে লম্ব হবে, তাহলে F/mg। ভালো করে বুঝে নাও, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখে নাও, দুটো বল পরস্পর পৃথক আছে সাম্যাবস্থা, মানে এখান থেকে এই বল এদিকে কাজ করবে, এখান থেকে একই বল এদিকে কাজ করবে। বস্তুর ভর যদি m হয়, তার ওজনটা নিচে থেকে কাজ করে mg। এটা থিটা হলে এটাও থিটা হবে, এটা রেজাল্টেন্ট আছে। এবারে আমরা যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে এইটা লম্ব হচ্ছে যার সঙ্গে কোণ করে থাকবে সেটা ভূমি হবে, আর এটা লম্ব হবে, তো লম্ব বাই ভূমি, তাহলে F/mg। আবার যদি আমরা এখান থেকে দেখি ট্যান থিটা = এটা থিটা আছে, তাহলে লম্ব কোণটা হবে এটা, তাহলে r/2/y। ভালো করে দেখে নাও, আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবি, তাহলে এখান থেকে লম্ব ট্যান থিটা = কী হবে, লম্ব বাই ভূমি। তাহলে যেহেতু এর সঙ্গে কোণ করেছে, তাহলে এটা হচ্ছে লম্ব হবে, তাহলে r/2/y। তাহলে এই দুটোকে ইকুয়াল করবো, তাহলে অতএব F/mg = r/2y। বা আমি এফটাকে ধরলাম কি, F = q1 q2/r²। ওকে, q1 q2 যেহেতু সমভর বলেছে, তাহলে এটা q1² হবে, দুটো সেম, q1²/r²। ওকে, এইটা ধরলাম, সিজিএসে করে ধরলাম আমরা। তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে এফের জায়গায় q²/r² mg = r/2y। তাহলে বা y = বলতে পারি, তাহলে r² আর গুণ হয়ে যাবে, এখান থেকে নাও mg উপরে উঠবে, তাহলে mg/2q²। ভালো করে দেখে নাও, mg গুণ করলাম 2q² নিচে ইন্টু এই r², তাহলে r3। এবার এই টোটালটা তো ধ্রুবক, mg/2q² ধ্রুবক, তাহলে এখান থেকে বলতে পারি কি y = r3। এটা আরেকবার বলছে দেখো না, অনেকজনে গুলিয়ে যেতে পারে, এটা একটু মানে কোশ্চেনটা থেকে নিটে এসছে এবং খুব একটু টাফ আছে যদি বুঝতে না পারো। বুঝতে পারলে খুব ইজি আছে। দেখে নাও, প্রথমে কি হচ্ছে, দুটো বল m ভরের বস্তুকে সমদূরত্বে সাম্যাবস্থায় ঝোলানো আছে, প্রত্যেকটা দূরত্ব সেম আছে। তারপর এই দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব r। তাহলে এখানটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে y, এইটা এখান থেকে এইটুকুটা হবে, ভালো করে দেখে নাও, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কত হবে, r/2, আর এটা y। তাহলে এটা যে থিটা, এটা থিটা ধরলাম। আবার যেহেতু বস্তুর ভর m আছে, তাহলে তার উপরে নিচে দিয়ে একটা mg বল কাজ করবে লম্ব বরাবর। আর কি, যদি এর আধান q হয়, এর আধান স্মল q হয়ে যায়, তাহলে এর উপরে একটা প্রযুক্ত বল হবে, এইটাও স্মল q, এইটাও স্মল q, সেম আধান। ওকে, তাহলে পরস্পর কি বিকর্ষণ করবে, তাহলে এদিকে বলটা প্রযুক্ত হবে। ওকে, তাহলে বলটা এদিকে, তার রেজাল্টেন্ট ফোর্স এদিকে। তাহলে একটা বল এদিকে আছে, একটা বল এদিকে আছে, তাহলে লব্ধি বলটা এদিকে কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জানি, তাহলে এখান থেকে বলতে পারি যদি এটা থিটা হয়, লব্ধির সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, থিটা যদি হয়, তাহলে এখান থেকে বলতে পারি কি যে ট্যান থিটা = লম্ব বাই ভূমি। তাই এক্ষেত্রে এটা ভূমি আছে, যার সঙ্গে কোণ করে থাকে সেটা ভূমি, তাহলে লম্ব হচ্ছে এটা F/mg এইটুকুর ক্ষেত্রে। আবার যদি আমরা এখানে দেখি ট্যান থিটা = লম্ব বাই ভূমি একই, মানে r/2/y, তাহলে r/2/y। তাহলে এখানে এই দুটোকে আমি ইকুয়াল করলাম, ইকুয়াল করার পর এফ এর মানটা বসলাম। এফ এর মান কি, দুটো আধান যেহেতু সেম আছে, তাহলে
Q1 Q2 তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার সিজিএস নিলাম। ওকে, যেহেতু এমসিকিউ কোশ্চেন আমরা এইভাবে সমাধান করছি, এটা কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এফের মান বসালাম, দেখে নাও কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এমজি যেমন ছিল এমজি ইকুয়াল টু আর, এখানে দেখে নাও আর বাই টু বাই ওয়াই, তাহলে আর বাই টু ওয়াই করলাম, তাহলে আর বাই টু ওয়াই। এবার আমি ওয়াইটা বের করবো, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু এমজি, ওখানে গুণ করলাম এমজি, টু নিচে ছিল কিউ স্কোয়ার নিচে নামলাম টু কিউ স্কোয়ার, এই আর এখানে আর স্কোয়ার আর কিউ, তাহলে ওয়াই কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে আর কিউ এর সঙ্গে। তাহলে এখানটা আমরা বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি দেখে নাও যে ওয়াই বাই টু, তাহলে দেখে নাও আমরা এখান থেকে যদি বলি যে ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু আর কিউ, তাই না? ওয়াই প্রপোর্শনাল টু আর কিউ, তাহলে আমরা আর ড্যাশটা কত হবে দেখেন, তাহলে বলতে পারি আর কিউ বাই আর ড্যাশ কিউ, আর কিউ বাই আর ড্যাশ কিউ, ভালো করে দেখে নাও আর কিউ, এইটার ক্ষেত্রে যেটা পেলাম আর কিউ বাই আর ড্যাশ কিউ ইকুয়াল টু আর কিউ এর মান কত ছিল দেখে নাও, আর কিউ হচ্ছে ওয়াই, আর কিউটা কত দেখে নাও ওয়াই। ওকে, আর কিউ কার সঙ্গে সমাধান ওয়াইয়ের সঙ্গে, ডিভাইড বাই আর ড্যাশ হচ্ছে কি, এখানে ডিস্টেন্সটা কত হয়ে গেছে ওয়াই বাই টু। ভালো করে দেখে নাও কী করলাম, আমরা দুটো সমানুপাতিককে দুটোকে অনুপাত করব, সমানুপাতিকে অনুপাত করলে সমানুপাতিক চিহ্নটা উঠে যায়। তাহলে দেখুন ওয়াই প্রপোর্শনটা আর কিউ, তাহলে ওয়াই প্রপোর্শনটা যদি আর কিউ হয় তাহলে বলতে পারি আর কিউ বাই আর ড্যাশ কিউ, এর ক্ষেত্রে সেম হবে আর কিউ বাই আর ড্যাশ কিউ ইকুয়াল টু আর কিউ এর জন্য কত পেয়ে যায় ওয়াই, আর আর ড্যাশ কিউ কত হচ্ছে ওয়াই বাই টু, তাহলে সেখান থেকে কত হবে দেখে নাও, তাহলে বা আমরা বলতে পারি যে আর ড্যাশ কিউ ইকুয়াল টু, এখান থেকে ওয়াই কেটে যাবে, বা আমরা আরেকটা লাইন লিখছি এখানটায় দেখে নাও, আরেকটা লাইন আমরা করছি এখানটায়, সেটা কি দেখে নাও আর কিউ বাই আর ড্যাশ কিউ ইকুয়াল টু এই ওয়াই কেটে গেলে উপরে 2 থাকে, তাহলে বা এখানে দেখে নাও, তাহলে আর ড্যাশ কিউ ইকুয়াল টু আর কিউ বাই টু। ওকে, আর কিউ বাই টু, তার মানে আমরা এটাকে বলতে পারি আর বাই টু টু দি পাওয়ার 1/3 তার হোল কিউ। দেখে নাও আর ড্যাশ আর কিউ জন্য আর আমি কিউটা বাইরে বের করলাম, আর বাই টু টু দি পাওয়ার 1/3 কী করে 2 পাবে, এটা হচ্ছে কি আর ড্যাশ কিউ। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, আর ড্যাশ ইকুয়াল টু আর বাই রুট অফ 2/3, এইটা আর ড্যাশ ইকুয়াল টু আর বাই রুট অফ 2/3 মানে 1/3। তাহলে এখানে অপশানগুলোতে কী দিয়েছে দেখে নাও, অপশান এ 2r বাই রুট 3, এটা হবে না, অপশান বি 2r বাই 3, এটাও হবে না, অপশান সি 1 বাই রুট 2 স্কোয়ার, এটাও হবে না, অপশান ডি আর বাই রুট অফ 3/2। ওকে, এইটাই হবে, অর্থাৎ এখানে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। কোশ্চেনটাকে সামারাইজ করি, দেখবেন কোশ্চেনটা যদি ভালোভাবে ডিপলিভাবে বোঝার চেষ্টা করি, যেভাবে সমাধান করেছি, প্রথমে আমরা কী করবো, এখানটায় উপাংশ প্রযুক্ত বলের যে কোনো একদিকে, এইটাকেও আমি নিতে পারতাম, এটাকেও নিতে পারতাম, যে কোনো একদিকে আমরা বলের উপাংশ বের করব। তাহলে বলের উপাংশ বের করেছিলাম দেখে নাও, এদিকে একটা বল এসেছিলো এফ, আর এদিকে এমজি দুটো, আর এদের মধ্যেবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখান থেকে ট্যান থিটা বের করবো, ট্যান থিটা লম্ব বাই এফ বাই এমজি, আর এখান থেকে আমরা ট্যান থিটা বের করবো, এইটুকু থেকে এখান থেকে ট্যান থিটা বের করবো। তাহলে এখানেও আমরা ট্যান থিটা বের করলে আর বাই 2 বাই ওয়াই, তারপরে দুটোকে ইকুয়াল করে দেখবে এখানে যদি এফ এর মানটা বসিয়ে দাও পাবে দে ওয়াই আর আর এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবে। তাহলে ওয়াই প্রপোর্শনাল আর কিউ, তাই না? তাহলে ওয়াই প্রপোর্শনাল যদি আর কিউ হয় তাহলে আমরা বলতে পারি দেখে নাও, এটাকে যে এখানে যেমনভাবে লিখেছি ভালো করে দেখে নাও, ওয়াই প্রপোর্শনাল টু আর কিউ যদি হয় তাহলে আমরা বলতে পারি ওয়াই বাই 2, যেটা ওয়াই বাই 2 এখানে ছিল, ওয়াই বাই 2 ইকুয়াল টু আর কিউ বাই আর ড্যাশ কিউ, তাই না? আর বাই আর ড্যাশ কিউ, তাহলে এটা হচ্ছে, তাহলে সেখানটাই আমরা আর ড্যাশটা, এখান থেকে আমরা আর ড্যাশটা ক্যালকুলেট করলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 15 নম্বর কোশ্চেনটা। 15 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, কিউ মানে দুটি বিন্দু আধান এক্স অক্ষের উপর এক্স ইকুয়াল টু প্লাস এ, এটা প্লাস মাইনাস নয় প্লাস হবে, প্লাস এ এবং এক্স ইকুয়াল টু মাইনাস এ বিন্দুতে অবস্থিত, এম ভর ও কিউ জিরো ইকুয়াল টু কিউ বাই 2 আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে মূল বিন্দুতে রাখা হলো। কিউ জিরো আধানটিকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ সরালে
আধানটির উপর প্রযুক্ত মোট বল নিম্নলিখিত যে রাশিটির সমানুপাতিক হবে সেটি হলো। এখানে অবশ্যই বলছে ওয়াই মাছ লেস দ্যান এ। তাহলে এইটাও ইন্টারেস্টিং আছে, দেখেন খুবই ইন্টারেস্টিং অঙ্ক আছে এটা। তাহলে কোশ্চেনটা কী বলেছে দেখেন, কিউ মানে দুটি বিন্দু আধান, ওকে, এক্স অক্ষের উপর প্লাস এ মাইনাস এ। তাহলে মানে আমরা ছবিটাকে এইভাবে আঁকবো, যদি এখানে ছবিটা আঁকি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে প্লাস এ ধরলাম, এটা হচ্ছে মাইনাস এ, ওকে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এটা এক্স ইকুয়াল টু প্লাস এ। দুটোতেই কিউ মানের আধান আছে, দেখে না দুটোতেই যে আধান, দুটো আধান সেম, কিউ মানের আধান, ওকে। তাহলে বলছি দেখে না দুটোতে কিউ মানের আধান আছে, এটা আছে। আর উপরটা দেখে নাও এম ভর ও কিউ জিরো, এই কিউ জিরো আধান আছে কি কোথাও আছে দেখে নাও ওয়াই দূরত্ব, ওকে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্সে, তার মানে এই জায়গায় এরকম কোনো একটা জায়গায় আছে। তাহলে এর সঙ্গে এটা কানেক্ট করে দেবো, আর এটার সঙ্গে এটার কানেক্ট করে দেবো, ওকে, এটা। তাহলে দেখে নাও, তাহলে আমরা পেলাম কি, আর এখানে কী আধান আছে, এটা হচ্ছে কিউ জিরো আধান, ওকে, কিউ জিরো আধান। তাহলে এইটার ডিস্টেন্সটা কত, এ, এখান থেকে দূরত্ব হচ্ছে এ। তাহলে এর থেকে এর দূরত্ব কত হবে, রুট অফ, এটা যদি ওয়াই হয়ে যায়, এটা ওয়াই বলে দিয়েছে, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও কী হবে, রুট অফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ত্রিভুজটার নাম দিলাম আমি, এটাকে পি নাম দিলাম, পি পি এ বি, এটাকে এ বি নাম দিলাম, ওকে, এটা ত্রিভুজ। এবার দেখে নাও, তাহলে এখানে যে ত্রিভুজ বি বিন্দুতে যে কিউ আধান আছে তার জন্য পি বিন্দুতে যে বল তৈরি হবে, এ বিন্দুতে যে কিউ আধান আছে তার জন্য সেম বল তৈরি হবে, কারণ কি সেম ডিস্টেন্স আছে, দূরত্ব সেম আছে, আধানও সেম আছে, তাহলে অবশ্যই বল দুটো সেম হবে। তাহলে এখানে বলগুলো কী হবে, উপাংশ বিভাজন করো। প্রথম বি আধানের জন্য আমরা উপাংশ বিভাজন করব। তাহলে এর জন্য এটা কিউ জিরো আধান আছে, দুটো যদি পজিটিভ হয় তাহলে এর উপরে প্রযুক্ত বলের যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এই বরাবর, তাহলে বলটা এই বরাবর কাজ করবে, ওকে। তাহলে বি বিন্দুতে যে কিউ আধান আছে তার জন্য কিউ জিরো আধানের উপর যে প্রযুক্ত বল হবে সেটার অভিমুখ এই বরাবর হবে। ঠিক একইভাবে এখানেও এ বিন্দুতে যে আধান আছে তার জন্য প্রযুক্ত বল কোন দিকে ক্রিয়া করবে, এই দিক বরাবর, কারণ একই দিক হবে, এটাও এফ হবে। তাহলে এটা অ্যাঙ্গেল বরাবর হচ্ছে, তাহলে এটা উপাংশ বিভাজন হবে। যদি উপাংশ বিভাজন করি তাহলে এইদিকে একটা উপাংশ হবে, আর এইদিকে একটা উপাংশ হবে, এইদিক বরাবর। এবার এটা যদি আমরা থিটা বলি, এটাকে যদি আমরা থিটা বলি, সেম হবে অ্যাঙ্গেলটা, কারণ একই বাহু হলে, তাহলে এটাও থিটা হবে। তাহলে এটা থিটা হলে তাহলে এই এফের এটা কী হবে, অনুভূমিক উপাংশ, তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, আর এটা হচ্ছে কি এফ সাইন থিটা, ওকে। এটা অনুরূপভাবে আমরা এই বলটার জন্য বের করবো, তাহলে এইদিকে একটা উপাংশ হবে, সেটা হচ্ছে কি এফ কস থিটা, কারণ এটা থিটা হলে এটাও থিটা হবে, আর এদিকে একটা উপাংশ পাবো, সেটা হচ্ছে কি এফ সাইন থিটা, ওকে। তাহলে মেন আমাকে এদিকে লক্ষ্য রাখতে হবে যে প্রযুক্ত যে বল হবে সেটা কোন দিকে ক্রিয়া করছে, আর তার উপাংশ বিভাজন কীভাবে হবে। ছবিটা ভালো করে দেখে নাও, দরকার হয় ছবিটা আবার নোট ডাউন করবে, সেখান থেকে বোঝার চেষ্টা হবে যে কী হচ্ছে এটা। তাহলে দেখে নাও, এইগুলো আমরা থিওরিতে আলোচনা করি, সেই থিওরিটাকে নিউমেরিক্যাল প্রবলেম হিসাবে বা এমসিকিউ আকার দিয়েছে। এরকমই কোশ্চেন নিটে বা জয়েন্টে আসে, সে কোশ্চেনগুলো ভালো করে ডিপলিভাবে বোঝার চেষ্টা, কোশ্চেনটা যত ডিপে বুঝবে অ্যান্সারটা ততই সহজভাবে করতে পারবে। তাহলে এটা আমরা এইভাবে উপাংশ বিভাজন করলাম। এবারে আমরা ছবিটাকে ভালো করতে, প্রথমে কি ছবিটা কোশ্চেন হিসাবে ছবিটাকে সাজাবো, তারপরে প্রত্যেকটা বলের আধানের জন্য প্রযুক্ত বল বের করবো এবং তাকে উপাংশে ডিভাইড করবো, ওকে। এটা করার পর এবার দেখো কোন উপাংশ বাদ যাবে আর কোনটাকে আমরা নেবো। তা দেখে নাও, এই উপাংশটা আর এই উপাংশটা, অর্থাৎ এফ কস থিটা, এই এফ কস থিটা, দুটি পরস্পর মান কি সমান এবং বিপরীতমুখী। তা সমান এবং বিপরীতমুখী হলে কী হবে, নেগলেক্ট হয়ে যাবে, বাদ পড়ে যাবে। তাহলে লব্ধি যেটা পাবো সেটা দেখে নাও এইটার জন্য, দুটো ডাইরেকশন কোন দিকে আছে, একই দিকে আছে, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে অতএব রেজাল্টেন্ট ফোর্স সেটাকে আমরা ধরলাম এফ ড্যাশ ইকুয়াল টু 2f সাইন থিটা, 2f সাইন থিটা, কারণ এফ সাইন থিটা এর জন্য আর একটা এফ সাইন থিটা এই জন্য 2f সাইন থিটা। এবারে আমরা এখানে প্রযুক্ত যদি বল বের করি, এফ ইকুয়াল টু কী হবে, যদি সিজিএসি করি কিউ জিরো বাই ডিস্টেন্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখে নাও এখানে বলছে ওয়াই পরিমাণ সরালে,
তাহলে ওয়াই স্কোয়ার। এখানে অবশ্যই এটা মনে রাখতে ওয়াই মাছ লেস দ্যান এ, তার মানে ওয়াইটা এর থেকে অনেক ছোট, এর তুলনায় এই দৈর্ঘ্যটা অনেক ছোট আছে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই 2 ইন্টু কিউ0 বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন থিটা মানে কি এবার দেখে নাও, এটা হচ্ছে থিটা, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা আছে এটা, তাহলে ওয়াই বাই রুট অফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না, স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি এফ ড্যাশ, তাহলে বা এফ ড্যাশ ইকুয়াল টু 2 বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার 3/2, কারণ কি এটা আছে এখানে একটা পেলাম ইন্টু ওয়াই, ওকে ইন্টু ওয়াই। এবার দেখে নাও যেহেতু আমরা দেখবে এই প্রমাণের ক্ষেত্রে আমরা স্পেশাল কেস নিয়েছিলাম, যেহেতু ওয়াই মাছ লেস দ্যান এ, তাহলে বলতে পারি ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু এ স্কোয়ার। এটা থিওরি আকারেই খাতায় নোট ডাউন করবে। তাহলে বা বলতে পারি এফ ড্যাশ ইকুয়াল টু 2 বাই এ স্কোয়ারের 3/2 ইন্টু ওয়াই, তাহলে 3/2 হলে দেখে নাও কত হচ্ছে, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু 2 বাই এ কিউ ইন্টু ওয়াই। এখানে অপশানগুলো কী দিয়েছে দেখে নাও, তাহলে সমান বলেছে কি মোট বল নিম্ন, তাহলে আধানটির উপর প্রযুক্ত মোট বল নিম্নলিখিত যে রাশিটির সমানুপাতিক হবে সেটি হলো, দেখে নাও অপশানগুলো কী বলে দিয়েছিল দেখে নাও, অপশানগুলো বলে দিয়েছিল কি অপশান এ বলেছিল কি 1/y সমানুপাতিক হবে। অপশান বিটা কী বলছিল -1/y। অপশান সিটা শুধু ওয়াই। অপশান ডি -y। কোশ্চেনটা আরেকবার ভালো করে শোনাচ্ছি তোমাদের, কি বলছে কিউ মানে দুটি বিন্দু আধান এক্স অক্ষের ওপর এক্স ইকুয়াল টু প্লাস এ এবং এক্স ইকুয়াল টু -a বিন্দুতে অবস্থিত, এম ভর ও Q0 ইকুয়াল টু Q/2 আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে মূল বিন্দুতে রাখা হলো। Q0 আধানটিকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ সরালে, ওয়াই মাছ লেস দ্যান এ বলে দিয়েছে কোশ্চেনে। আধানটির উপর প্রযুক্ত মোট বল নিম্নলিখিত যে রাশির সমানুপাতিক হবে, কার সমানুপাতিক হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এফ ড্যাশ ইকুয়াল আমরা কী পেলাম, এফ ড্যাশ ইকুয়াল 2Q0 বাই এ কিউ ইন্টু এ। এবার দেখেন এ কিউ এটা ধ্রুবক, Q0 ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এফ ড্যাশ প্রপোর্শনাল টু ওয়াই, এফ ড্যাশ প্রপোর্শনাল টু ওয়াই, কারণ দেখে নাও 2Q0 এগুলো সবই ধ্রুবক, A0 এওটাও ধ্রুবক, তাহলে যদি এগুলো ধ্রুবক হয় তাহলে চলরাশি কোনটা হচ্ছে, তাহলে ওয়াই, তাহলে এফ ড্যাশটা কার সঙ্গে সমানুপাতিক হবে ওয়াইয়ের সঙ্গে, তাহলে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও অপশান সিটা হচ্ছে কি সঠিক উত্তর হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী আছে, দুটি বিন্দু আধান +4Q এবং +Q পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য তার অবস্থান হলো, কোথায় অবস্থিত হবে সেটা বের করতে হবে। অপশানগুলো দিয়ে দেখে নাও 4Q আধান থেকে 15 সেমি দূরে, অপশান বি 4Q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, অপশান সি Q আধান থেকে 7.5 সেমি দূরে, অপশান ডি Q আধান থেকে 5 সেমি দূরে। সঠিক উত্তরটা কী হবে দেখে না, এটাও খুব সহজ আছে, এটা থিওরি থেকে কোশ্চেনটা দিয়েছে। কোশ্চেন নাম্বার 16। ওকে, এখানে বলেছে কি দুটি আধান আছে, এটা হচ্ছে 4Q প্লাস, এটা হচ্ছে +Q, 4Q + Q। ওকে, আধান দুটি পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, এদের মধ্যে দূরত্ব কত 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার দূরত্বে আছে। ওকে, ব্যবধান অবস্থা, তাদের সংযোগকারী রেখা যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য তার অবস্থান কত, সংযোগকারী কোনো বিন্দু ধরলাম এখানটায়, সেটা 4Q আধান থেকে x দূরত্বে ধরলাম, 4Q আধান থেকে x দূরত্বে এদের কী হচ্ছে সংযোগ বিন্দু তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ওকে, তাহলে লিখে ধরি 4Q আধান থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্র শূন্য। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এখান থেকে x হলে তাহলে এইটুকু দূরত্ব কত হবে 30 - x, হ্যাঁ সিম্পলভাবে। তাহলে এখানে যদি একক আধান থাকে তাহলে +4Q আধান আছে, তাহলে বলতে পারি কি অতএব E1 =
4/x², তাই না? 4³ আমরা জানি কি Q/r² হয়, তাহলে এখানে ডিস্টেন্স 4³ আর E2 ইকুয়াল টু কী হবে দেখে নাও, এখানে বলতে পারি কি Q/30 - x²। তাহলে সাম্যাবস্থায় মানে শূন্য হলে তার সাম্যাবস্থা দুটো সমান হবে, তাহলে এখানে বলতে পারি কি অতএব E1 ইকুয়াল টু E2, কারণ কি সাম্যাবস্থায় বোঝে শূন্য আছে, তাহলে এখান থেকে বলতে পারছি কি দেখে নাও 4³/x² ইকুয়াল টু Q/30 - x²। কিউ কাটবে, দেখেন এখানে মেন ব্যাপারটা বুঝে নাও, এখানে বলছে কি সাম্যাবস্থায় বা শূন্য হচ্ছে, অর্থাৎ এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে এই দিকে টানবে, এই দিকে টানবে। রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? সেটা কি E1 - E2 ইকুয়াল টু 0। তার মানে কি E1 ইকুয়াল টু E2, এটাই আমি করছি ডাইরেক্ট। ওকে, দেখে নাও যদি দুটো এখানে, কারণ কি দেখেন দুটো একই আধান আছে, তাহলে একই আধান দুজনেই টানবে, টানলে কী হবে তাহলে এখানে রেজাল্টেন্ট কী হবে, দুটো মাইনাস হবে। তার মানে বা যদি এটা পজিটিভ হয় এটাও এদিকে ঠেলবে, এদিকে এটাও এর দিকে ঠেলবে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট মানে হচ্ছে দুটোর মাইনাস, বিয়োগফল করলেই E1 ইকুয়াল টু E2 হবে, অর্থাৎ মান দুটো সমান করবো আমরা। কিউ যদি কেটে দিই তাহলে কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা বলতে পারি আমরা, দেখে নাও সেখান থেকে আমরা বলতে পারছি কি 30, বা আমরা বলতে পারি 4 ইকুয়াল টু x² - x²। তা দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে 2a² ইকুয়াল টু x/30 - x তাদের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে বা ওকে 2 ইকুয়াল টু x/30 - x, দেখে নাও 2 ইকুয়াল টু x/30 - x, তাহলে কোনাকুনি গুণ করতে বা 30 × 60 60 - 2x ইকুয়াল টু x, তাহলে বা 60 ইকুয়াল টু 3x, কারণ -2x ওইদিকে গেলে +2x, তাহলে -3x -2x ওইদিকে গেলে +2x আর x 3x, তাহলে বা x ইকুয়াল টু 60/3, তার 3 × 2 = 6 20, তাহলে x ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার, x ইকুয়াল টু 20 সেন্টিমিটার, অর্থাৎ +4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরত্বে। তার মানে অপশানটা দেখেন, অপশান বি ইজ রাইট অ্যান্সার, অপশান বি। তাহলে বলতে পারি কি +4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরত্বে। এবার দেখেন কোনো ক্ষেত্রে অ্যান্সার বলে দেয় না, সেক্ষেত্রে কী করে বের করতে হয়, আমরা যদি এখান থেকে x বের করতাম তাও সেম আসতো, কোনো সমস্যা হতো না, অর্থাৎ এখান থেকে x ধরতাম আর এখান থেকে 30 - x ধরতাম, তখনও দেখবে এক্সের মান এমন একটা ভ্যালু আসবে যেটা যে ক্ষেত্রে এটা 20 হয়ে যাবে আর এটা 10 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 17 নম্বর কোশ্চেনে দেখানো কি আছে, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e এবং ভর m, ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান, এই অবস্থায় ই এর মান কত হবে? খুবই সহজ আছে কোশ্চেনটা, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, তাহলে কোশ্চেনটা কী বলছে দেখে নাও, ই মানে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e, ওকে, যার আধান করতে বলেছে -e, ওকে, -e আধান বলেছে এবং ভর m, তাহলে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র আছে, তার মধ্যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে যার ভর আধান আছে ই এবং ভর m, ই এর মান এমন যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। তড়িৎ ক্ষেত্রের জন্য বল, তাহলে আমরা জানি ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা জানি নর্মালি বল কি F ইকুয়াল টু কি কিউই, তাই না? আমরা জানি নর্মালি কি বল কি F ইকুয়াল টু কিউই। কোশ্চেন নাম্বার কত 17, কোশ্চেন নাম্বার 17 ভালো করে দেখুন, কোনো আধানের উপর কিউ আধানের উপর প্রযুক্ত বল কী হয় সেটা F ইকুয়াল টু কিউই যদি ইলেকট্রিক ফিল্ডে থাকে। এবার যদি কিউ ইকুয়াল টু ই হয়ে যায় তাহলে F ইকুয়াল টু কী হবে ই, এইটা, তাই না? এটাকে আমি 1 নম্বর দিলাম। পরেরটা কী বলছে দেখে নাও, যে এখানে বলছে কি তাহলে ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল, তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল হবে ইলেকট্রনের উপর বল ইলেকট্রনটির ওজনের সমান, তাহলে এর ওজনটা কি আছে, ওজনটা আছে কি mg, তাই না, mg। তাহলে আবার
আবার এফ ইকুয়াল টু কি এমজি, ওকে এমজি। তাহলে এফ ইকুয়াল টু যদি এমজি হয়ে যায় তাহলে আমরা বলছে কি আমাদের এখানে কোশ্চেনে কি বলছে দুটো সমান এফ, এই দুটো সেম সমান এফ, তাহলে বলতে পারি অতএব ই ই ইকুয়াল টু এম জি, তাহলে বা ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু এম জি বাই ই। ইলেকট্রিক ফিল্ডের মান কি ই ইকুয়াল টু এম জি বাই ই। এখানে অপশানগুলো দেখে নাও, অপশান এ কী বলেছিল, অপশান এ হচ্ছে কি এম জি বাই ই, অপশান বি কী ছিল দেখে নাও, অপশান বি এম জি ই, অপশান সিটা কী ছিল দেখে নাও ই বাই এম জি, অপশান ডিটা কী বলেছে দেখে নাও ই স্কোয়ার জি বাই এম স্কোয়ার, ওকে ই স্কোয়ার জি বাই এম স্কোয়ার। এটা ডাব্লিউবি যেই 2006 এসেছিল কোশ্চেনটা, তাহলে কতটা গুরুত্বপূর্ণ ছিল মেন যে কনসেপ্টটা, তারপরে সমাধান তো 2 সেকেন্ড লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মেন কনসেপ্টটা বোঝাচ্ছে দরকার ছিল। এখানে ইলেকট্রিক ফিল্ডে ই আধান থাকলে তার উপরে যে প্রযুক্ত বল হবে সেই বলটা বস্তুর ওই আধানের উপরে যে ওজন হবে সেই ওজনটার সঙ্গে সমান হয়ে যাবে, তার দুটোকে ইকুয়াল করলে আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো, সেটা হচ্ছে ই ইকুয়াল টু এম জি বাই ই, অর্থাৎ অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি 18 নম্বর কোশ্চেনটা কি বলছে, সমমানের 3টি ধনাত্মক এবং 3টি ঋণাত্মক আধান একটি সুষম ষড়ভুজ পি কিউ আর এস টি ইউ এর 6টি শীর্ষবিন্দুতে স্থাপন করা হলো। চিত্র দেওয়া আছে, ছবিটা আমি আঁকছি তোমাদের। এর ফলে ষড়ভুজের কেন্দ্রে ওতে তড়িৎ প্রাবল্য কেবলমাত্র 8 বিন্দুতে রাখা একটি ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্যের দ্বিগুণ হয়। ওকে, তখন পি কিউ আর এস টি এবং ইউ বিন্দুগুলিতে আধানের বিন্যাস যথাক্রমে কোনটা হবে দেখে না, এখানে অপশানগুলো দিয়ে দিয়েছি। এইটা আমরা কীভাবে সমাধান করবো দেখে না। তাহলে আগে আমরা ষড়ভুজটা আঁকি। একটু বড় করে আঁকছি যাতে করে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে পি কিউ আর এস টি ইউ, ওকে এটা হচ্ছে বিন্দু, কেন্দ্রবিন্দু, এটা ও বিন্দু, ওকে ও বিন্দু। এখানে কোশ্চেনে বলছে কি দেখো না ছবিটা আছে, তাহলে একটি সুষম ষড়ভুজ যেটা বলে যে এর ফলে ষড়ভুজের কেন্দ্রে ওতে তড়িৎ প্রাবল্য কেবলমাত্র আর বিন্দুতে রাখা একটি ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্যের দ্বিগুণ। তার মানে এখানে কি আধান বলে দিচ্ছে, ধনাত্মক বলে দিচ্ছে, এখানে আমার পজিটিভ আধান আছে, ওকে এখানে পজিটিভ আধান আছে। তাহলে এখানে যে এর জন্য তড়িৎ ক্ষেত্র ধরলাম এ যা হবে, তাহলে এর ডাইরেকশান কী হবে, যদি আমরা এটা পজিটিভ ধরে নিই, এটা যদি পজিটিভ ধরে নিই তাহলে ডাইরেকশানটা কোন দিকে হবে, এদিকে, তাহলে এর দিকে ডাইরেকশান হবে। এরপর যে কি শুধু আর এর জন্য ধরলাম, সাপোজ ধরলাম ডিস্টেন্সটা হচ্ছে আমার এ আছে, তাহলে এখানে কিউ যদি আধান হয় তাহলে আমরা বলতে পারি কি ই ইকুয়াল টু কিউ বাই এ স্কোয়ার, ওকে। কিন্তু টোটাল ষড়ভুজে আধানগুলোকে এমনভাবে 3টি ধনাত্মক 3টি ঋণাত্মক আধান এমনভাবে সাজানো হয়েছে যাতে করে কী হবে অন্য মানে প্রত্যেকটা আধানের জন্য ক্যান্সেল হয়ে যাবে, টোটাল যে লব্ধি আমরা যে ইলেকট্রিক ফিল্ড সেটা দ্বিগুণ আমরা পাবো কি ই ড্যাশ ইকুয়াল টু 2E, এইটা পাবো। তা সেটা কীভাবে পাবো দেখো, তাহলে এটা প্লাস কিউ, ওকে এটা আর ইকুয়াল টু প্লাস ধরেছি আমি। তা দেখে না এখানে এটা যদি নেগেটিভ হতো, এটা যদি নেগেটিভ হতো তাহলে কি এইটা এদিকে টানছে, নেগেটিভকে এদিকে টানবে, তাহলে যদি দ্বিগুণ আমরা যদি দ্বিগুণ ইলেকট্রিক ফিল্ড পেতে হয় তাহলে এখানটা কী রাখতে হবে, নেগেটিভ চার্জ রাখতে হবে। যদি নেগেটিভ চার্জ রাখি তাহলে দেখে নাও নেগেটিভ কী করবে, বিকর্ষণ করবে, তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে, এদিকে ডাইরেকশন হবে, তাহলে সেম দিকে। এবার দেখে নাও অন্যান্য জন্য কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে বলতে পারি এইটা আর এইটা, ওকে আমরা কানেক্ট করে দিচ্ছি একদম। তার মানে এইটা নেগেটিভ হলে এইটাও আমার নেগেটিভ হবে। আর কি দেখে নাও এইটা যদি পজিটিভ হয় তোমার 3টে, তাই না 1 2 3 3-এর সাথে গেছে, এটা পজিটিভ হলে এটাকেও পজিটিভ হতে হবে। তার মানে দেখে নাও কী হচ্ছে ব্যাপারটা, যদি এটা নেগেটিভ হয় এটা নেগেটিভ হয় তাহলে এটা কি বিকর্ষণ করবে, এটা এদিকে যাবে, ডাইরেকশানে দেখে নাও এই ডাইরেকশান এদিকে হবে, এটা পরস্পর বিকর্ষণ করবে, ওকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কী হবে দেখে নাও এর ডাইরেকশান এদিকে হবে, এর ডাইরেকশান এদিকে হবে, তার মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট। ঠিক একইভাবে এদিকেও দেখে নাও পজিটিভ, তাই না পজিটিভ হলে কী হবে, তাহলে এই পজিটিভ একে আকর্ষণ করবে এদিকে, এটা একে আকর্ষণ করবে, তাহলে এটার জন্য দেখে নাও ইকুয়াল, প্রত্যেকটা ডিস্টেন্স সেম আছে, প্রত্যেকটা দূরত্ব সেম আছে,
তাহলে এটা একে অপরকে নেগলেক্ট করবে, এটা একে অপরকে নেগলেক্ট করবে। তাহলে এই উপাংশ শুধুর জন্য এই কারণে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড পাবো। অর্থাৎ দেখে নাও আমরা এইটুকুর জন্য আর এইটার জন্য, এই দুটোর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। আর কিন্তু এইগুলোর জন্য আমরা পাবো না, কারণ কি এখানে যে আধান আছে সেই আধান এখানেও আছে। তা সেম যদি আধান থাকে তাহলে একে অপর কী করবে, ক্যান্সেল আউট করবে। আর এখানে যদি সেম আধান থাকে তাহলে এটা যে বলে টানবো এইটাও সেই বলে টানবে, তাহলে রেজাল্টেন্ট কি জিরো। আর এখানে এটা যেই বলে ঠেলবে এটাও সেই বলে ঠেলবে, সে রেজাল্টেন্ট জিরো। মিডলটাকে তুমি মাইনাস ধরো বা প্লাস ধরো, একই কেস ঘটবে, ওকে, কোনো আলাদা ঘটবে না। তার মানে এখানে দেখতে পাচ্ছি কি, তাহলে আমরা পি কিউ আমরা যদি এখানে বসাই পি কিউ আর এস টি ইউ, তাহলে এদের আধানগুলো কী হবে দেখে নাও। পি এর আধান কি মাইনাস, কিউ এর আধান কি প্লাস, তারপর দেখে নাও আর এর আধান কি প্লাস, এটা বলে দিয়েছে। তারপর দেখে নাও এস এর আধান মাইনাস, টি এর আধান প্লাস আর ইউ এর আধান মাইনাস। তারপর দেখে নাও মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। ওকে, এখানে এটা হচ্ছে কি অপশান সি বলেছে, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে এইটাকে ধরো, যেটা গিভেন দেওয়া আছে সেখান থেকে ধরতে হবে। তাহলে এইটা যদি পজিটিভ বলে দেয় তাহলে এখানে ও বিন্দু, তাহলে এটা পজিটিভ আর নেগেটিভ দুটো হিসেবে ধরা যায়, কোনো সমস্যা হবে না এটা। আমরা যদি এটা নেগেটিভ ধরি বা পজিটিভ ধরি সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ এটা পজিটিভ আধান আছে আর আমি কেন্দ্র ও বিন্দুটাকেও পজিটিভ ধরলাম, ওকে, এটা পজিটিভ। তাহলে দেখে নাও পজিটিভ পজিটিভ কী করবে, বিকর্ষণ করবে। আর এখানে তাহলে কী হতে হবে, এটা নেগেটিভ হতে হবে, তাহলে ইউ ইকুয়াল টু নেগেটিভ, তাহলে এটা কী করবে, আকর্ষণ করবে। তাহলে ডাইরেকশন একই দিক হচ্ছে। এবারে দেখে না একই ভাবার, এটা যদি নেগেটিভ হয় পি, তাহলে পি কিউ, এটা আছে আর, এটা এস, তাহলে এটাও নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হলে কী হবে দেখে নাও, নেগেটিভ হলে আকর্ষণ করবে, এখানে হলে কি আকর্ষণ করবে, তাহলে দুদিকে ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানেও দেখে নাও এইটা আর এইটা, তাহলে এখানে দেখে নাও এটা কী হচ্ছে দেখে নাও, তাহলে নেগেটিভ হলে এটা কী হবে, পজিটিভ হবে। আর এস টি এটাও পজিটিভ হবে, তাহলে এটা কী হবে, এটাও বিকর্ষণ করবে, দেখে নাও এইটাও বিকর্ষণ করবে আর এটাও বিকর্ষণ করবে, তাহলে এটাও ক্যান্সেল আউট। তাহলে দেখতে পাচ্ছি এখানে ওভারঅল ব্যাপারটা যে এই দুটোর জন্যই অ্যাকচুয়ালি আমরা পাবো। সেই জন্য সেন্টার পজিটিভ আর নেগেটিভ যে কোনো বিন্দু আদান ধরলে আমরা এই দুটোর কারণেই আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো, তাহলে দ্বিগুণ পাচ্ছি। তার দ্বিগুণ কখন পাবো, যখন আধানকে এই অর্ডারে সাজানো হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও 19 নম্বর কোশ্চেনটা। 19 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি অপশান এ বৃত্তাকার ঘড়ির কাঁটার বিপরীতমুখী হয় অর্থাৎ বামাবর্তী, অপশান বি বৃত্তাকার ঘড়ির কাঁটার অভিমুখী দক্ষিণাবর্তী হয়, অপশান সি অরীয়ভাবে বহির্মুখী, অপশান ডি অরীয়ভাবে অন্তর্মুখী। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কী বলছে কোশ্চেনটা, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি, দেখে নাও আমরা যে ছবিটা আঁকি। কোশ্চেন নাম্বার 19, এখানে বলছে কি একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান, তাহলে বিচ্ছিন্ন একটা ধনাত্মক যদি আধান থাকে তা সেখান থেকে বলরেখাগুলো কীভাবে যায়, বহির্মুখী হয়। তাই না, তাহলে এই যে বহির্মুখী হচ্ছে সেটা কি, এটা কি ঘড়ির কাঁটার মতো হচ্ছে, দেখে না এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার মতো, এটা ঘড়ির কাঁটার সঙ্গে কোনো যায় আসে না। এটা হচ্ছে কি অরীয়ভাবে, মানে লম্বলম্বীভাবে হচ্ছে, তখন এটা বহির্মুখী। হ্যাঁ, এটা বলতে পারে কি অরীয়ভাবে বহির্মুখী, অর্থাৎ অপশান সি। এটা কি, এটা হচ্ছে কি দেখে নাও অরীয়ভাবে বহির্মুখী, দেখে নাও কী বলছে, অরীয়ভাবে বহির্মুখী। ওকে, এর সঙ্গে আর একটা কোশ্চেন আছে 20, কোশ্চেন নাম্বার 20, একই কোশ্চেন নাম্বার 20 কী বলছে দেখে নাও, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলরেখাগুলি, একই জিনিস ঋণাত্মক শুধু বলছে, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলরেখাগুলি অপশান এ বৃত্তাকার ঘড়ির কাঁটার বিপরীতমুখী অর্থাৎ বামাবর্তী অ্যান্টি ক্লকওয়াইজ, অপশান বি বৃত্তাকার ঘড়ির কাঁটার অভিমুখী বা ক্লকওয়াইজ, অপশান সি অরীয়ভাবে বহির্মুখী, অপশান ডি অরীয়ভাবে অন্তর্মুখী। তাহলে ঋণাত্মক চার্জটা দেখে নাও, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জগুলো কী হয়,
তাহলে এখানে কি, এখানে বলরেখাগুলি অন্তর্মুখী হবে। এরকম, অর্থাৎ ধনাত্মক আধান থেকে বলরেখা বাইরের দিকে যাবে, আর ঋণাত্মক আধানের বাইরে থেকে ভিতর দিকে প্রবেশ করবে, অর্থাৎ অরীয়ভাবে অন্তর্মুখী। এটা কি হবে, অরীয়ভাবে অন্তর্মুখী, অর্থাৎ অপশান ডি। তাহলে 20 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন, দেখে নাও একসঙ্গে লিখলাম, এটা হচ্ছে অপশান ডি, সেটা হচ্ছে কি অরীয়ভাবে অন্তর্মুখী। ওকে, অরীয়ভাবে অন্তর্মুখী হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে টোটাল 20 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করলাম। কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।